আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফিন ইসলাম আসাদ, লেখাপড়া করছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাজশাহী ইউনিভার্সিটি। আজকে তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়নের যত ধরনের এমসিকিউ পসিবল সবই টাইপ ওয়াইজ সলভ করে দেবো ইনশাল্লাহ। সো লেটস আমাদের ফার্স্ট লাইট ওপেন করি। ফার্স্ট কোশ্চেন কি বলছে, এসটিপি ও এসএটিপিতে তাপমাত্রার পার্থক্য কত? দুইটা কথা অলওয়েজ মনে রাখবা। একটা হচ্ছে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। অন দ্য আদার হ্যান্ড এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.414 লিটার, চাপ 100 কিলো প্যাসকেল এবং তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। ওকে, এখন দেখো আমাদের এসটিপি আর এসএটিপিতে তাপমাত্রার পার্থক্যের কথা বলছে না। সো এসটিপিতে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এসএটিপিতে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিফারেন্স কত? 25 না, ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর কেলভিনে পার্থক্য সেম হয়। সো অ্যান্সার হবে খ বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট অন কি বলছে, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? আচ্ছা, গ্রাহামের ব্যাপন ল কি ছিল বলতে পারবা? গ্রাহাম স্যার বলছে ব্যাপন হার কোন একটা গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি, আণবিক ভর যত বাড়বে ব্যাপন হার তত কমবে, তাই কিনা? তাহলে কখন ব্যাপন হার সমান হবে? যখন দুটি গ্যাসের সমান হবে আণবিক ভর আর কি। টেস্ট করি আমরা। নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত? নর্মালি 1 মোল নাইট্রোজেনের হচ্ছে 14, 2 মোলের কত হবে? 28। C2H4 কার্বনের হচ্ছে 6, 2 অণু আছে 12, 4টা হাইড্রোজেনের 4, মোট কত হচ্ছে? 12 দুগুণে 24 হচ্ছে 4, 28 না। তাহলে দেখো নাইট্রোজেন আর ইথিলিন গ্যাস, এই দুইটা গ্যাসের আণবিক ভর সেম, সো এদের ব্যবহার কি হবে? সেম হবে। চলো আমরা পরেরগুলো টেস্ট করি। ক্লোরিন গ্যাস, 1 অণু ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5, তাহলে 2 অণুর কত হবে? 71। অক্সিজেনের আণবিক ভর কত? 32, তাই না? এই দুটো সেম না, তার মানে এটা হবে না। কার্বন মনোক্সাইড, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের কত? 16, মোট কত হচ্ছে? 28। অক্সিজেন গ্যাসের কত? 32, তার মানে কি এই দুইটাও সেম না। হাইড্রোজেনের 2, অক্সিজেনের 32, এটাও সেম না। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। তাহলে দুইটা গ্যাসের ব্যবহার কখন সমান হবে? যখন গ্যাস দ্বয়ের আণবিক ভর সমান হবে। নেক্সট অন 8 নম্বরে কি বলছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 8 গ্রাম মিথেন গ্যাসের গতিশক্তি কত জুল? আচ্ছা, এখানে টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত কেলভিন বলতো? 27 প্লাস 273 কত হচ্ছে? 300 কেলভিন। আচ্ছা, গ্যাসের মোল সংখ্যা n সমান কি পড়ছিল বলতো? W/m না, যেখানে W হচ্ছে দেয়া ভর, m হচ্ছে গ্যাসের আণবিক ভর। তাহলে দেখো মিথেন গ্যাসের পরিমাণ কত দেওয়া আছে? 8 গ্রাম। আর মিথেন গ্যাসের আণবিক ভর কত? কার্বনের 12, হাইড্রোজেনের 4, মোট হচ্ছে 16, তাই কিনা? তার মানে n এর ভ্যালু কত হচ্ছে? 0.5। ওকে, এখন গতিশক্তি সমান a/2 n/t।
এবার ভ্যালু অ্যাড করো। এন এর ভ্যালু হচ্ছে 0.5, কত এসআই এককে আর এর ভ্যালু হচ্ছে 8.31, আর টেম্পারেচার কত 300 কেলভিন। তুমি যদি ক্যালকুলেট করো অ্যান্সারটা হবে 1869.75 জুল, যেটা অপশনে দেওয়া নাই। সো এগুলার কোনোটাই হবে না, অপশন ভুল। হোপফুলি কোশ্চেন টাইপ সলভ করাটা বুঝতে পারছো। সো নেক্সট ওয়ানে আসো। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যসূচক মানদণ্ড হলো পিভি ইজ ইকাল টু এনআরটি। আমরা এটা জানি যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে পিভি ইজ ইকাল টু এনআরটি। সো এটা ঠিক আছে। তারপর কি বলছে, তাপমাত্রার চেঞ্জে অভ্যন্তরীণ শক্তি আর ভলিউম বা আয়তনের পরিবর্তন শূন্য। হ্যাঁ, সো 2 নম্বরও হবে। থার্ড নম্বর কি বলছে, এসটিপিতে মোলার আয়তন কত, 22.414। কিন্তু তোমাদের প্রথম এমসিকিউতে বলছিলাম এসটিপিতে আয়তন কত, 22.4 লিটার না। তার মানে কি এটা হচ্ছে না, অ্যান্সার হচ্ছে 1 আর 2। হোপফুলি এটা ক্লিয়ার। নেক্সট অন, বৃষ্টির পানিতে কোন পদার্থের উপস্থিতি অ্যাসিড বৃষ্টির মূল কারণ? আচ্ছা, অ্যাসিড বৃষ্টিতে নর্মালি নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড থাকে। দেখো তো এখানে এই দুইটার কোনটা আছে, শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড না। সো অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড। তবে ধরো কোনো একটা অপশনে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দুটাই আছে, সেই কেসে আমরা সালফিউরিক অ্যাসিড দেখাবো, কারণ এটা বেশি শক্তিশালী। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। 6 নাম্বার, বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? এটা মুখস্থ রাখবা। বাস্তব গ্যাসের সমীকরণ হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। দেখো তো কোনটার সাথে মেলে, গ নাম্বার না। সো অ্যান্সার হচ্ছে গ। ধরো এই কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিল, বলল যে দুই মূল গ্যাসের বাস্তব গ্যাসের সমীকরণ দেখাও। সরি, তখন কি করবা, জাস্ট কিচ্ছু না, এই সমীকরণটাতে এন এর ভ্যালু 2 বসাবা। তাহলে দেখো কি হতো, পি প্লাস 2 স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস 2 গুণন বি ইজ ইকাল টু এন এর পরিবর্তে 2 আর টি। আলটিমেটলি কি পাইতাম আমরা, পি প্লাস 4a বাই ভি স্কোয়ার ইন্টু বি মাইনাস 2b ইজ ইকাল টু 2 আর টি, তাই না? সো তোমরা এরকম করে সলভ করতে পারো, কারণ পরীক্ষা এগুলো খুবই আসে। 7 নাম্বার এমসিকিউটা দেখো কি বলছে, হাইড্রক্সিল আয়নের অনুবন্ধী ক্ষার কোনটি? তোমরা আবারও দুইটা কথা মাথায় রাখবা। প্রথম কথা, অনুবন্ধী অ্যাসিডের একটি হাইড্রোজেন বেশি থাকে। অন দ্য আদার হ্যান্ড, অনুবন্ধী ক্ষারের একটি হাইড্রোজেন কম থাকে। আমাদের কি করতে বলছে, আমাদের OH নেগেটিভের অনুবন্ধী ক্ষার বের করতে বলছে। আর অনুবন্ধী ক্ষারের কি হয়, একটা হাইড্রোজেন কম থাকে। তাহলে একটা হাইড্রোজেন বাদ দাও, জাস্ট কি থাকতেছে এখানে, অক্সিজেন 2 নেগেটিভ না। দেখো তো অ্যান্সারটা ক এর সাথে মিলে যায় না, অ্যান্সার হবে ক। নেক্সট অন, সেম টাইপ কোশ্চেন বলছে বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক কোনটিকে? অনুবন্ধী ক্ষারকের কি হয়, একটা হাইড্রোজেন কম থাকে না, মানে কি একটা হাইড্রোজেনকে বাদ দাও, জাস্ট কে থাকতেছে এখানে, CO3 2 নেগেটিভ, রাইট? সো অ্যান্সার ইজ ঘ। 9 নাম্বার এমসিকিউটা দেখো কি বলছে, অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। আচ্ছা, তারপর কি বলছে এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, বিক্রিয়াটা আমি লিখি আগে, অ্যামোনিয়া যোগ পানি থেকে অ্যামোনিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন। আবারও দুইটা কথা মনে রাখবা। প্রথম কথা, ব্রনস্টেড লাউরি বলছে, ব্রনস্টেড লাউরি
বলেছেন যে অ্যাসিড হচ্ছে সেই সব গ্রুপ যারা প্রোটন ত্যাগ করে এবং প্রোটন ত্যাগ করে অণুবন্ধী ক্ষারে পরিণত হয়। অন দ্য আদার হ্যান্ড বেস হচ্ছে সেই সব গ্রুপ যারা প্রোটন গ্রহণ করে এবং প্রোটন গ্রহণ করে অণুবন্ধী অ্যাসিডে পরিণত হয়। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। আর মেনলি এই জন্য অণুবন্ধী ক্ষারে একটা হাইড্রোজেন কম থাকে আর অণুবন্ধী অ্যাসিডে একটা হাইড্রোজেন বেশি থাকে। আচ্ছা দেখো, অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়া কি করছে? পানি থেকে একটা প্রোটন কি গ্রহণ করছে না? গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? অ্যামোনিয়াম আয়নে। তাহলে অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করছে। সো অ্যামোনিয়া হচ্ছে একটা ব্রনস্টেড লাউরি বেস। এই বেস থেকে কি তৈরি হয়? অণুবন্ধী অ্যাসিড, তাই না? বা কনজুগেট অ্যাসিড। অন দ্য আদার হ্যান্ড পানি কি করছে? পানি অ্যামোনিয়াকে একটা প্রোটন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে দেখো তো? হাইড্রক্সিল আয়নে না। সো যেহেতু পানি প্রোটন ত্যাগ করছে এই জন্য পানি হচ্ছে এখানে অ্যাসিড। আর অ্যাসিড কিসে পরিণত হয়? কনজুগেট বেসে বা অণুবন্ধী ক্ষারে। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। সো আমাদের এখানে বলছে এই বিক্রিয়ায় অণুবন্ধী অম্লকে। অ্যামোনিয়াম আয়নটা কি আমাদের অণুবন্ধী অম্ল না? সো অ্যান্সার হবে এ নাম্বার। নেক্সট অন 10 নম্বর কি বলছে? কোনটি উভধর্মী আয়ন? আচ্ছা আমরা টেস্ট করব। হ্যাঁ দেখো, এইচএস নেগেটিভ যখনই উভয়ধর্মী কথাটা অ্যাপ্লাই করবে তখনই আমরা কোন একটা যৌগকে পানির সাথে বিক্রিয়া করাবো। ঠিক আছে, দেখো এইচএস পানির সাথে বিক্রিয়া করে একটা প্রোটন ত্যাগ করে সালফাইড আয়নে পরিণত হতে পারে না এবং পানিকে কিসে পরিণত করবে? হাইড্রোনিয়াম আয়নে। আবার এইচএস নেগেটিভ পানির সাথে বিক্রিয়া করে পানি থেকে কি ইলেকট্রন গ্রহণও করতে পারে না? অবশ্যই পারে। ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? H2S গ্যাসে। আর পানি একটা প্রোটন ত্যাগ করে কিসে পরিণত হবে? OH নেগেটিভ বা হাইড্রক্সিল আয়নে। এখন দেখো এই এইচ এর যৌগটা পানির সাথে বিক্রিয়া করে ইলেকট্রন ত্যাগও করতে পারে আবার গ্রহণও করতে পারে, তাই কিনা? এই জন্য এইচএস হচ্ছে একটা উভয়ধর্মী আয়ন। সো অ্যান্সার ইজ ক। পরেগুলা কিন্তু টেস্ট করার এমনি দরকার নেই। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। 11th নাম্বারে আসো। 11th নাম্বারে কি বলছে? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে ফসফোনিয়াম আয়ন একটা অম্ল। আচ্ছা ফসফোনিয়াম আয়ন পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বলতো? এটা কি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে না? পানিকে ত্যাগ করে কিসে পরিণত হবে? ফসফিন গ্যাস। আর পানি কিসে পরিণত হবে? হাইড্রোনিয়াম আয়নে, তাই তো? তাহলে ফসফিন কি করতেছে? প্রোটন ত্যাগ করতেছে না, প্রোটন রিলিজ করতেছে না। আর আমাদের ব্রনস্টেড লাউরি কি বলছিল? যারা প্রোটন রিলিজ করে তারা হচ্ছে অ্যাসিড বা অম্ল। তার মানে কি ফসফোনিয়াম আয়ন অবশ্যই একটা অম্ল। ঠিক আছে। সেকেন্ড নাম্বার কি বলছে? অ্যাসিড হচ্ছে প্রোটন দাতা। হ্যাঁ এটা আমি দেখো এখানে বলছি, সো এটাও ঠিক আছে। থার্ড নাম্বার কি বলছে? অ্যাসিড ইলেকট্রন গ্রহীতা। আচ্ছা বিজ্ঞানী লুইস বলেছেন যে অ্যাসিড হচ্ছে সেই সব গ্রুপ যারা ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন জোড় গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে। অন দ্য আদার হ্যান্ড বেস হচ্ছে সেই সব গ্রুপ যারা ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন জোড় ত্যাগ করে বা রিলিজ করে। তো দেখো তো এটার সাথে আমাদের থার্ড পয়েন্টটা কন্ট্রারি হয়ে গেছে না? উল্টা হয়ে গেছে না? তার মানে কি এটা হবে না, অ্যান্সার হবে 1 আর 2। নেক্সট অন কি বলছে? লুইস অ্যাসিড কোনটি? দেখো আগের স্লাইডে মাত্র পড়ে আসছে আমরা। লুইস অ্যাসিড কারা? যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে, তাই তো?
দেখো নর্মালি এটা মাথায় রাখবা, এটা হচ্ছে হ্যাক্স। হ্যাঁ, সংকুচিত যৌগ লুইস অ্যাসিড হয় এবং তাদের থেকে তারা লুইস বেস হয় বা লুইস ক্ষার হয়। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড চিন্তা করো তো, পেয়ারগুলা কি এরকম হচ্ছে না? তুমি যদি আর্ট করো, আর আমরা জানি কি একটা পেয়ারে মোট 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 3টা পেয়ারে মোট কয়টা ইলেকট্রন আছে? 6টা। প্রত্যেকটা মৌল কি হতে চায়? অক্টেট হতে চায় না, বা 8টা হতে চায় না। তার মানে কি অ্যালুমিনিয়ামের কি আছে এখনো বলো? 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। এই জন্য অ্যালুমিনিয়াম কি করতে পারে? 2টা ইলেকট্রন ইজিলি গ্রহণ করতে পারে। যেহেতু অ্যালুমিনিয়াম 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য এটা কি হবে? এটা অবশ্যই একটা লুইস অ্যাসিড হবে। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। তুমি পরের গুলো চিন্তা করো। পানি, পানিতে কি আছে? মুক্তজোড় আছে না? 2 জোড়া। যাদের মুক্তজোড় থাকে তারা কি হয়? তারা নর্মালি লুইস বেস হয়, অ্যাসিড হয় না। পানিকে আমরা কি বলতে পারি? লুইস বেস। সময় এটা অনেক এমসিকিউতে চলে আসে। আর NH2, নাইট্রোজেনের কি থাকে? এক জোড়া মুক্তজোড় থাকে না, তার মানে কি এটাও লুইস বেস। ফসফোনিয়াম আয়ন, ফসফোনিয়ার কি ফসফোনিমে কি থাকে? এক জোড়া মুক্তজোড় থাকে, তার মানে এটাও কি হবে? লুইস বেস। তো তোমরা এরকম করে ক্লাসিফাই করবা, দেখবে যে অনেক কিছু সলভ করতে পারতেছো। ওকে, 13th নাম্বার কি বলছে? WHO কর্তৃক অনুমোদিত পানযোগ্য পানির পিএইচ রেঞ্জ কত? তোমরা চোখের পানির পিএইচ, তারপর মানুষের কিডনি বা লিভার যেটাই বলো, এটার পিএইচ, তারপর পাকস্থলী পিএইচ, মানুষের মাথার চুল, পানি তো অবশ্যই। এইগুলার পিএইচ গুলা মুখস্থ রাখবা, পরীক্ষায় চলে আসে। আর এই পিএইচ রেঞ্জ WHO তে কত, এটা অনেক সময় চলে আসে। হ্যাঁ, তো এগুলো মুখস্থ করে নিবা। WHO কর্তৃক পানির পিএইচ রেঞ্জ হচ্ছে 6.5 থেকে 8.5। এটা একটা মুখস্থ কোশ্চেন, মুখস্থ করে নিবা। 14 নাম্বার কি বলছে? WHO অনুমোদিত TDS এর সর্বোচ্চ মাত্রা কত? এটা হয় 100 পার্টস পার মিলিয়ন বা ppm। ঠিক আছে, এগুলো মুখস্থ কোশ্চেন। তারপর এইখানে কি বলছে? কোনটি লুইস ক্ষারক? আমরা কি বলছিলাম বলতো? যাদের মুক্তজোড় থাকে তারা কি লুইস বেস বা লুইস ক্ষারক। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অষ্টক সংকুচিত, তার মানে কি এটা লুইস অ্যাসিড, সো এটা হবে না, বাদ। BF3 এটা অষ্টক সংকুচিত, এটা লুইস অ্যাসিড হবে, সো এটাও হবে না, বাদ। তারপরে দেখো প্রোটন ইলেকট্রন কম আছে না, তার মানে এটা কি করবে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে। আর ইলেকট্রন অ্যাকসেপ্ট কারা করে? যারা হচ্ছে অ্যাসিড, তার মানে কি এটা লুইস অ্যাসিড, সো এটাও বাদ। বাকি থাকে কে? H2O। H2O এর কি 2 জোড়া মুক্তজোড় থাকে না, তার মানে কি এটা হবে লুইস অ্যাসিড, সরি লুইস বেস। আইডিয়া ক্লিয়ার? ওকে, এই রিলেটেড আমরা কোশ্চেন আর সলভ করবো না, যা করা হয়েছে এনাফ। 16 নাম্বার কি বলছে? কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? আচ্ছা, বিজ্ঞানী গ্রাহাম বলছেন কোন পদার্থের ব্যাপন হার আণবিক ভরের বর্গের ব্যস্তানুপাতিক। তুমি যদি এটাকে ভিজুয়ালি প্রেজেন্ট করতে চাও তাহলে কি লিখতে পারো? R1/R2 ইজ ইকুয়াল টু √m2/√m1, তাই না? √m1 এ পাশে কি আকার আছে? ভাগ আকারে আছে, এ পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তোমরা ক্রিস ক্রস গুণ করো, তাহলে কি পাচ্ছ? R1 of √m1 ইজ ইকুয়াল টু R2 of √m2, রাইট? দেখো তো এইটা কোথায় আছে? ক নাম্বারে না, সো অ্যান্সার ইজ ক। নেক্সট অন কি বলছে? SI এককে আর এর মান কোনটি? আর এর অনেকগুলো মান আছে। SI এককে হচ্ছে 8.31,
তারপরে লিটার অ্যাটমসফিয়ার এককে হচ্ছে 0.821, ঠিক আছে। তারপরে সিজিএস এককে 8.31 গুণ 10⁻⁷। তো এই এককগুলা অ্যাটলিস্ট এই তিনটা মুখস্থ রাখবা। এছাড়াও ক্যালোরি এককে কি হয়, ইঞ্জিনিয়ারিং এককে কি হয়, এগুলা মুখস্থ রাখবা বই দেখে, ঠিক আছে। সো যেহেতু আমাদের এসএ এককে বলছে, এই জন্য কত হবে 8.314 গুণ পার মোল পার কেলভিন। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। এছাড়া বাকিগুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে। 18th নাম্বার কি বলছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন এর আরএমএস বেগের মান কত? আচ্ছা, আরএমএস বা ভেলোসিটি ফর রুট মিন স্কয়ার ভেলোসিটি সমান কি পড়ছিল এটা? √3RT/m না? ইয়েস। এখন দেখো এইখানে টেম্পারেচার কত বলছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত বলো? 300 কেলভিন, 273 যোগ করে, তাই না? অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম পার মোল। এখন দেখো √3 ইন্টু আর এর এসআই একক কি? 8.31 না? আর এসআই এককে ভরের একক কি বলো? কেজি না? তার মানে কি আমাদের এমটা অবশ্যই কেজিতে নিতে হবে। সো এম যদি গ্রাম থেকে কেজিতে নাও তাহলে কি করতে হবে? 10⁻³ দ্বারা গুণ করতে হবে অথবা 1000 দ্বারা ভাগ করতে হবে। সো 32 গুণন 10⁻³ কেজি পার মোল। টেম্পারেচার কত এখানে? 300 কেলভিন, ডিভাইডেড বাই কত বলো? 32 গুণ 10⁻³। ক্যালকুলেট করলে ইনশাল্লাহ অ্যান্সার 463.34 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে খ। এখন এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটিতে অনেকবার আসছে, আর ঢাকা ভার্সিটি পরীক্ষায় তুমি অবশ্যই এত কিছু ক্যালকুলেট করতে পারবা না, আর তোমাকে ক্যালকুলেটারও ইউজ করতে দেবে না। তাহলে তখন কি করবা? বাংলা ভাষায় এটা মুখস্থ করো, অ্যান্সার মুখস্থ রাখবা। অনেক কিছু অ্যান্সার মুখস্থ লাগে ভার্সিটি চান্স পেতে, বুঝছো। সো 19 নাম্বারে যাই আমরা। এইখানে কি বলছে? প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কি? অবশ্যই এসটিপিতে। আচ্ছা, প্রমাণ অবস্থায় 10 সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের ভর কত? 10 সেন্টিমিটার কিউব, এটা কি আয়তন না? তুমি যদি এইটাকে লিটারে কনভার্ট করো তাহলে কত হবে বলো? 10 গুণ 10⁻³ বা 1000 দিয়ে ভাগ করবা, এত লিটার। আচ্ছা, প্রমাণ অবস্থায় অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত? নাইট্রোজেনের হচ্ছে 7 গুণে 14, আর হাইড্রোজেন 3 অণু আছে 1 করে, মোট কত হচ্ছে? 14 আর 3 17 গ্রাম পার মোল, তাই কিনা? এখন আসো, একটা সূত্র মাথায় রাখবা, এন বা মোল সংখ্যা সমান লেখা যায় B/B of STP is equal to W/M। এখন আমি এই দুইটার সম্পর্ক কাজে লাগায় ম্যাথটা সলভ করব। আমাকে কি বলছে? গ্যাসের ভর বের করতে বলছে না? তার মানে কি আমার ডাব্লিউ বা ওয়েট বের করতে হবে। এইখানে আসো, নিচে আসো, ডাব্লিউ সমান কি লেখা যায়? B/B of STP গুণন M। এবার ভ্যালু অ্যাড করো। আয়তন কত আছে এখানে? 10 গুণ 10⁻³, তাই তো। এসটিপিতে কোনো একটা গ্যাসের আয়তন কত? 22.4, এটা আমি অনেকবার বলছি। আর অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত? 17। তুমি যদি ক্যালকুলেট করো অ্যান্সার পেয়ে যাবা মোস্ট প্রবাবলি 5.583 10⁻³ গ্রাম। সো অ্যান্সার হবে ক। তবে এটা ক্যালকুলেটিং মিসিং হইতে পারে, সো তোমরা একটু নিজেরা টেস্ট করবা। নাম্বারে আসো, এইখানে কি বলছে? স্থির তাপমাত্রায় টেম্পারেচার ফিক্সড। এটা মাথায় রাখবা, আমাদের কোশ্চেনে যেটা ফিক্সড বলবে ওইটা নিয়ে আমরা কাজ করব না। সো স্থির তাপমাত্রায় পি বনাম 1/v লেখচিত্রের কোনটা, তাই না? দেখো এই জিনিসগুলোকে একদম ইজিলি সিম্পলিফাই করা যায়। আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি পড়ছে বলো? PV = nRT।
ব্যাপারটা হচ্ছে তোমরা ছোটবেলায় মুখস্থ করতা গাছের পাতা সবুজ, মনে আছে? নাট বল্টুতে পড়তা। তো এরকম করে এটাও মুখস্থ করে নিবা অ্যাটলিস্ট। এখন আমাকে দেখো কি বলছে এখানে, পি আর ওয়ান বাই ভি চেঞ্জ হয়েছে, মানে পি আর ভি চেঞ্জ হয়েছে, বাকিগুলা কি চেঞ্জ হয়েছে না, তার মানে বাকিগুলা কনস্ট্যান্ট। তাহলে পি ভি ইকুয়াল টু কি লেখা যায়, কনস্ট্যান্ট ভাগ কি লেখা যায় এখানে বলো, পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট গুণন ওয়ান বাই ভি, তাই তো? তাহলে চাপ ওয়ান বাই বি এর সাথে কি সমানুপাতিক না, পি সমানুপাতিক কি লেখা যায় ওয়ান বাই ভি, তাই কিনা? আর দুইটা কথা মাথায় রাখবা, দুইটা কথা, আবার দুইটা কথা। একটা কথা হচ্ছে সমানুপাতিক যে কোনো কিছুর গ্রাফ অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা হয়, সরলরেখা, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড ব্যস্তানুপাতিক কোনো কিছুর গ্রাফ হবে হাইপারবোলিক, ঠিক আছে? সো পি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই বি, এই দুটা কি সমানুপাতিক না? আর সমানুপাতিক যে কোনো গ্রাফ কেমন হয়, মূলবিন্দুগামী সরলরেখা, বা যে এরকম তুমি যদি এদিকে পি, মানে এইদিকে পি পুট করো আর এদিকে ওয়ান বাই ভি পুট করো, এই গ্রাফটা কেমন হবে, মূলবিন্দুগামী সরলরেখা। সো দেখো তো কোথায় আছে এটা, খ নাম্বারে না, অ্যান্সার হচ্ছে খ। গ্রাফ রিলেটেড একটা কোশ্চেন পরীক্ষায় অবশ্যই থাকবে। সো আমার যে দুইটা কথা মনে রাখবা, ইনশাল্লাহ যে কোনো গ্রাফ ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে? তাহলে 21 নাম্বারে যাই। কি বলা হয়েছে, কোনটি পরম শূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিনকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে? তোমরা কিন্তু এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন নিয়ে অনেক উল্টাপাল্টা করে ফেলো। সো এটা ভালো করে মুখস্থ রাখবা, কারণ এটা পরীক্ষায় প্রচুর আসে। দেখো তো কোথায় আছে, ঘ নাম্বারে না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সো অ্যান্সার ইজ ঘ। 22 নাম্বার, নিচের লেখচিত্রটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে? আচ্ছা আমরা চেঞ্জ দেখি, হ্যাঁ। সো এক্স অ্যাক্সিস বরাবর কে আছে, তাপমাত্রা বা টেম্পারেচার, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কে আছে, গ্যাসের আয়তন বা ভলিউম, তাই না? আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক কেমন, সমানুপাতিক না? তুমি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে নিতে পারবা। দেখো আর কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, বি এর সাথে টি এর সম্পর্ক কেমন, সমানুপাতিক। আর এই কথাটা বলছেন বিজ্ঞানী চার্লস, এটা হ্যাঁ। তাহলে অ্যান্সার কি হবে, গ নাম্বার বা চার্লসের সূত্র। এরকম করে বয়েলের সূত্র মাথায় রাখবা। বয়েল বলছেন আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অ্যাভোগাড্রো বলছেন আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। আর গে লুসাক, দাদা তোমরা অন্য কিছু ভাইবো না, এটা শুধুমাত্র গে লুসাক, নামের গে লুসাক, হ্যাঁ, অরিজিনাল গে ভাইবো না। উনি বলছেন চাপ তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে? সো হোপফুলি আইডিয়া ক্লিয়ার, এইগুলা মাথায় রেখেও পরীক্ষা এগুলো আসতে পারে। 23 কি বলছে, নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক, আর এর সাথে ভরের সম্পর্ক কেমন বলো, ব্যস্তানুপাতিক না? তার মানে কি, কোনো একটা গ্যাসের ভর বেশি হলে ব্যাপন হার কি হবে, কমে যাবে। তাহলে আমরা কি ট্রাই করবো বলো, যেহেতু অধিক হারে সর্বাধিক হারে কথা বলছে, তার মানে কি আমরা ভর সব থেকে কমটা নেব। অ্যামোনিয়ার ভর কত, নাইট্রোজেনের কত 14, হাইড্রোজেনের 3 অণুর জন্য 3, মোট কত হচ্ছে 17। মিথেন কার্বনের জন্য 12, 4 অণু, হাইড্রোজেনের জন্য 4, 12 আর 4 16। সালফারের জন্য 32, অক্সিজেন হচ্ছে 32, মোট কত হচ্ছে 64। এটা চেক করার দরকার নেই, এটা অনেক বড়। তার মানে কি, সব থেকে ছোট হচ্ছে মিথেন, যেহেতু মিথেনের আণবিক ভর কম, তাই না? তাহলে ব্যবহার কি হবে, সবচেয়ে বেশি, রিভার্স ক্যালকুলেশন।
সো অ্যান্সার ইজ খ। 24 নাম্বার, স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? আচ্ছা, সিআরএমএস সমান একটু আগে কি পড়াইছি বলতো, √3 RT/m, তাই কিনা? তাহলে আরএমএস বেগের সাথে আণবিক ভরের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক না বর্গের। অর্থাৎ কি, আণবিক ভর বাড়লে আরএমএস বেগ কমবে। অন দ্য আদার হ্যান্ড, আণবিক ভর বাড়লে কি হবে? আরএমএস বেগ বাড়বে। সো চলো আমরা সলভ করে ট্রাই করি। সরি, এখানে উল্টা লেখা হয়েছে, ভর বাড়লে আরএমএস বেগ কমবে। চলো চেক করি এখন। হ্যাঁ, হাইড্রোজেন ভর কত? 2, নাইট্রোজেনের কত? তাই কিনা? সো 2 থেকে 28 বড়, তার মানে কি হাইড্রোজেনের আণবিক ভর কম, নাইট্রোজেনের তার থেকে একটু বেশি। ওকে, ঠিক আছে সিকোয়েন্স। কার্বন ডাইঅক্সাইড কত হয়? 44, তাই না? নাইট্রোজেনের থেকে কি কার্বন ডাইঅক্সাইডের আরো বেশি না? তার মানে কি, যেহেতু হাইড্রোজেনের ব্যাপন মানে আণবিক ভর সব থেকে কম, এটার ব্যবহার কি হবে সব থেকে বেশি? তার থেকে কম হবে কে? নাইট্রোজেন, তার থেকে কম কার্বন ডাইঅক্সাইড। সো অ্যান্সার কতই পেয়ে গেছি আমরা। আমরা ক নাম্বারটা ট্রাই করি। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডে কত হয়? 44, অক্সিজেনে কত হয়? 32, তাই না? আমরা কি করছিলাম, আণবিক ভর বাড়লে কি হয়? ব্যবহার হার কমে, তাই কিনা? যেহেতু কার্বন ডাইঅক্সাইডের মানে আণবিক ভর বেশি, তার মানে এটা কি হওয়া উচিত ছিল? অক্সিজেনের পরে হওয়ার কথা ছিল ব্যবহার হার। উল্টা ক্যালকুলেশন যেহেতু, তার মানে এটা হবে না। নাইট্রোজেন কত? 28, কার্বন ডাইঅক্সাইড কত? 44, ঠিক আছে। হিলিয়াম কত? 2। দেখো তো এই দুটা কি সিকোয়েন্স মিলতেছে? না, হিলিয়াম কি সবার উপরে হওয়ার কথা না, তার মানে এটাও হবে না। ঘ নাম্বারও এমনি হবে না। এবার 25 নাম্বারে আসো। এখানে কি বলছে, দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? একটু আগে গতিশক্তির সূত্র পড়াইছিলাম, এটা কি ছিল? ইকে ইজ ইকুয়াল টু 3/2 NRT, তাই কিনা? যদি আর এন আর 3/2 এগুলা কনস্ট্যান্ট হয়, তাহলে ইকে এর সাথে সমানুপাতিক কে? তাপমাত্রা। টেম্পারেচার বাড়লে গতিশক্তি বাড়বে, টেম্পারেচার কমলে গতিশক্তি কমবে। টেম্পারেচার ফিক্স থাকলে গতিশক্তি ফিক্সই থাকবে। আইডিয়া ক্লিয়ার? সো গতিশক্তি কখন সমান থাকবে তাহলে? যখন তাপমাত্রা সমান থাকবে। অ্যান্সার হচ্ছে গ। নেক্সট। তো আজকে এখানেই শেষ। সো তোমরা যারা ভিডিও পুরোপুরি দেখছো তাদের ধন্যবাদ, আর তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, এটা আমাকে আরো উৎসাহিত করবে। ইনশাআল্লাহ এরকম ভিডিও আরো পাবা। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।